প্রত্যাবর্তন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে ফিরে আসা। আমরা যেখানে থাকি সেখানে ফিরে আসলেই সেটাকে আমরা প্রত্যাবর্তন বলতে পারি। এখন যেখানে আমাদের থাকার কথা সেখানে ফিরে আসার সাথে লজ্জার বিষয়টা কিভাবে জড়িত হতে পারে? সেখানে তো আমাদের এমনিতেই ফিরে আসার কথা। কিন্তু তখনই মানুষ নিজের জায়গায় ফিরে এসে লজ্জিত বোধ করতে পারে যখন তার আরো ভালো কোথাও যাওয়ার কথা ছিল। অন্তত তার মনে হতে পারে যে এর থেকে ভালো কোথাও আমি যেতে চেয়েছিলাম বা কোনো কিছু একটা অর্জন করতে চেয়েছিলাম। তখন সেটা না পেয়ে যদি তার আগের জায়গায় ফিরে আসে, সেটাকেই আমরা আপাতদৃষ্টিতে প্রত্যাবর্তনের লজ্জা বলতে পারি। এখন আল মাহমুদের 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় এরকমই একটা বিষয় আছে। তবে এর সাথে আরো একটু গভীর কিছু বিষয় জড়িত দেখতে পাবো আমরা কবিতায়। আমরা ১ম থেকেই তাহলে শুরু করি। শেষ ট্রেন ধরব বলে একরকম ছুটতে, ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীল বর্ণ আলোর সংকেত। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কবি কোথাও যেতে চাচ্ছেন এবং এটাই কিন্তু শেষ ট্রেন। এখন হয়তো তোমাদের মনে হতে পারে যে আজকের ট্রেন ধরতে পারেনি তো কি হয়েছে? কালকেও ধরা যাবে। কিন্তু কবিতার অর্থ যেহেতু আমাদের আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। তার মানে কবি যেখানে যেতে চাচ্ছিলেন বা যেটা করতে চাচ্ছিলেন সেটার সময় খুব বেশি নেই। তিনি অনেকটা শেষের দিকেই যাত্রা শুরু করেছেন এবং এটাই তার শেষ ট্রেন ছিল এবং শেষ ট্রেন ধরবেন বলে তিনি যখন স্টেশনে গিয়েছেন তখন দেখেছেন যে নীল বর্ণ আলোর সংকেত। তার মানে ট্রেনটা ছেড়ে দিচ্ছে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে হতাশার মতো হুইসেল দিয়ে। হুইসেলের শব্দটা তার কাছে হতাশার মতো লাগছে। এই কবিতার একটা বিশেষ বিষয় আছে যে কারণে কবিতাটা আমার এত বেশি ভালো লাগে। সেটা হচ্ছে কবির ভিতরের যে অনুভূতিগুলো সেগুলোকে তিনি উপমা হিসেবে ব্যবহার করেছেন সামনে যেটা দেখছেন, যেটা ঘটছে সেটার সাথে জড়িয়ে। যেরকম দেখো যে হুইসেলকে তিনি তুলনা করছেন হতাশার মতো করে এবং এরকম আরো অনেক উদাহরণ আমরা পরে দেখব যে নিজের অনুভূতিকে তিনি প্রকাশ করছেন প্রকৃতির মধ্য দিয়ে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। অর্থাৎ কবির যারা সহযাত্রী ছিল তারা কিন্তু ঠিকই সেই ট্রেনে চড়ে বসেছে এবং কবি যে যেতে পারছেন না তার প্রতি তাদের সহানুভূতি তৈরি হচ্ছে এবং তাকে তারা সান্ত্বনা দিচ্ছে। আরেকটা শব্দ আছে উবুড় হয়ে আমাকে দেখছে। উবুড় শব্দটার মানে হচ্ছে উপর। কবিরা অনেক সময় সহজ শব্দগুলোকে কবিতার প্রয়োজনে একটু শুনতে ভালো লাগে এইজন্য একটু পরিবর্তন করে দেন। এটা কিন্তু অপ্রচলিত একটা শব্দ হলেও আমরা অর্থটা সেম ধরে নেব। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। অর্থাৎ আমাদের বাবা-মা অনেক সময় আমাদের একটু খোঁচা দিয়ে বলেন যে, "এসব করতে, করতেই তোর সময় চলে যাবে।" আসলে এটা তারা আমাদের সাবধান করার জন্য বলেন। তো কবিরও মনে পড়তে থাকে যে তিনি যখন ব্যাগ গোছাচ্ছিলেন, তার বাবা তাকে আগেই সতর্ক করে দিয়েছিলেন যে, "তুই আবার গাড়ি পাবি।" তার মানে এটা তাকে সাবধান করে দেওয়ার জন্যই, তাড়া দেওয়ার জন্যই এভাবে বলেছিলেন। আম্মা বলেছিলেন, "আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনি থাকিস।" তার মা স্নেহের সুরে বলেছিলেন যে, "কত রাত তো তুই বই নিয়ে কাটিয়ে দিস। আজকের রাতটা না হয় তুই ঘুমাস না। ঘুমালে হয়তোবা দেরি হয়ে যেতে পারে।" এটাও মায়ের পক্ষ থেকে আরেকটা সাবধানবাণী ছিল। আমার ঘুম পেল এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অর্থাৎ বাবা-মার এত সতর্কবাণীর মধ্যেও কবির ঘুম পেয়েছিল এবং তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং একটা শব্দ আছে নিঃস্বপ্ন নিদ্রায়। তার মানে তিনি যে ঘুমিয়েছিলেন সেখানে কোনো স্বপ্ন ছিল না, তার কোনো আশা ছিল না বা উচ্চাকাঙ্ক্ষা ছিল না, তার পরিকল্পনাও ছিল না। এই কারণে তিনি নিহত হয়ে থাকলেন। তার মানে তিনি এই যে ঘুম, নিঃস্বপ্ন একটা ঘুম, নিরাশার একটা অবস্থা, এই অবস্থাটাকে তিনি বোঝাচ্ছেন যে নিঃস্বপ্ন নিদ্রায় নিহত হয়েছিলাম। অর্থাৎ আমি যেন জেগেছিলাম না। এতটাই ঘুমেছিলাম যে ঘুমটা আমার খুবই অপ্রয়োজনীয় ছিল। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ফরহাদ ০.৫ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। এ পর্যায়ে তিনি তার অন্য ভাই-বোনদের কথা বলেছেন যে তার জায়গায় অন্য ভাই-বোনরা থাকলে কি করত? কেউ আনন্দে ভাত খেতে পারত না, কেউ আগে থেকেই টিকিট কেটে রাখে, কেউ আগে থেকে অনেক গুছিয়ে রাখে যাতে যাওয়ার সময় একদমই দেরি না হয়। এই যে কোথাও যাওয়ার উত্তেজনায় সবাই এতটাই বিভোর থাকে। কবি এই মানুষগুলোর ভাই অথচ তাদের ভিতরে যে ভালো কোথাও যাওয়ার তাড়া থাকে, প্রেরণা থাকে সেই জিনিসটা কবির মধ্যে অনুপস্থিত। তিনি শহরে যাওয়ার তাড়াটা তার ভাই-বোনের মতো করে কিন্তু একইভাবে অনুভব করেন না। আর আমি এদের ভাই ৭ মাইল হেঁটে এসে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। অর্থাৎ তাদেরই ভাই হয়ে আমি ট্রেনটা ফেল করলাম। আমার ভাই-বোনরা যেখানে এই কাজ কখনোই করত না, সেই জায়গায় আমি ঠিকই ৭ মাইল হেঁটে এসেছি। অর্থাৎ কষ্টটা আমি ঠিকই শুরু করেছি কিন্তু যেতে পারলাম না এবং এই অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। এমন জায়গায় আমি দাঁড়িয়েছি যেটা আসলে একটা অখ্যাত স্টেশন এবং এখান থেকে কোথাও যাওয়ার নেই আর।
কোনো গন্তব্য এটার আশেপাশে নেই। এখন আমাকে আবার সেই বাড়িতে ফিরে যেতে হবে এবং বাড়ি ফিরে যাওয়ার পথে বা যাবার পরে কি ঘটবে সেটাই তিনি এরপরে বর্ণনা করেছেন। কুয়াশার সাদা পর্দা দোলাতে, দোলাতে আবার আমি ঘরে ফিরব। শিশিরে আমার পাজামা ভিজে যাবে। এই যে তিনি বাড়িতে পৌঁছাবেন এখন এবং পৌঁছানোর সময় কি হবে? কুয়াশার সাদা পর্দা দোলাতে, দোলাতে অর্থাৎ প্রকৃতির যে একটা নির্জনতা আছে, শান্তিময় পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিটা অনুভব করতে তিনি ফিরবেন এবং শিশিরে আমার পাজামা ভিজে যাবে। তিনি প্রকৃতির সাথে একাত্মতা ঘোষণা করবেন। অর্থাৎ শিশিরে খালি পায়ে হেঁটে যাওয়ার সময় যেরকম মানুষের পাজামার নিচের অংশটা শিশিরে ভিজে যায়, সেই জিনিসটাও তার সাথে ঘটবে এবং এটা শুধু আক্ষরিক অর্থেই কিন্তু আমরা চিন্তা করব না। তার মানে হচ্ছে প্রকৃতির সাথে আমাদের আরেকটু মেশার সুযোগ হবে। এই পর্যায়ে একটা কথা বলে রাখি, যেটা কবিতার আসল অর্থ সেটা এখনই বলে দেওয়ার সময়, এই যে শহর আর গ্রাম যেখানে কবির যাওয়ার কথা ছিল, এটার কিন্তু একটা গূঢ় অর্থ আছে। অর্থটা হচ্ছে কবি যেখানে থাকেন তার গ্রাম বা তার বাড়ি সেটা হচ্ছে কবির প্রাকৃতিক জীবন বা যেটা আসলে তার স্বাভাবিক জীবন, যেটা মানুষের স্বভাবজাত থাকে বা যেখানে মানুষ নিজের শিকড়ের টান অনুভব করে, যেটা আমাদের স্থায়ী ঠিকানা, সেটাই হচ্ছে এই যে গ্রাম যেখান থেকে কবি রওনা দিয়েছিলেন। আর যেখানে তিনি পৌঁছাতে চেয়েছিলেন শহর, সেটা হচ্ছে আমাদের তথাকথিত আধুনিক জীবন বা আমরা যাকে উন্নত জীবন বলি, যান্ত্রিক জীবন বলি বা শিক্ষা এবং কর্ম এইসব প্রয়োজনে আমরা যে আমাদের এই যে চিরপরিচিত মাটির টান ছেড়ে একটু দূরে চলে যাই বা যাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে আমাদের মধ্যে সবসময়, যেটাকে আমরা জীবনের সফলতা বলি। এই যে আমাদের সফলতা, তথাকথিত সফলতা, এটাকেই কিন্তু কবি শহর বলেছেন এবং এখানেই কবি যেতে চেয়েছিলেন এবং ব্যর্থ হয়েছেন। তো যখন তিনি যেতে পারছেন না, তারপরেই কিন্তু এখন তিনি বলতে চাচ্ছেন যে, "আমি তো ব্যর্থ হয়েছি, ট্রেন ফেল করেছি। এখন আমার সাথে যেটা হবে, আমি প্রকৃতির সাথে আরেকটু ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাচ্ছি, আরেকটু বেশি সময় পাচ্ছি। চোখের পাতায় শীতের বিন্দু জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী।" ওই যে একটু আগে বলেছিলাম যে, নিজের অনুভূতিগুলোকে তিনি প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং উপমাগুলো কিন্তু এই কারণেই আমাদের কাছে খুব আনকমন লাগবে যে, সূর্যকে তিনি তুলনা করছেন নির্লজ্জের মতো। আসলে নির্লজ্জের প্রসঙ্গটা তিনি এ কারণে দিয়েছেন যে, তাকে দেখে হয়তোবা মানুষ কেউ নির্লজ্জ ভাবতে পারে যে, "ওই দেখো ছেলেটা যেখানে যেতে চেয়েছিল সেখানে যেতে পারেনি। নিজেরই অসাবধানতার জন্য, খামখেয়ালির জন্য হয়তোবা অন্যদের মতো ভাই-বোনদের মতো সফল হতে পারেনি বা ওর বয়সী অন্য যারা আছে তাদের মতো হয়তোবা আধুনিক হতে পারেনি, সফল হতে পারেনি, শিক্ষিত হতে পারেনি। এই কারণে তাকে হয়তোবা কেউ নির্লজ্জ ভাবতে পারে।" এবং এই যে একটা আশঙ্কা, নিজেকে নির্লজ্জ ভাবার আশঙ্কা, এই আশঙ্কাটাকে তিনি সূর্যের মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। আগে যেরকম হতাশাকে তুলনা করেছেন ট্রেনের হুইসেলের সাথে, এখানেও সেরকম বলেছেন যে, "সেই নির্লজ্জের মতন লাল সূর্য উঠে আসবে এবং পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী।" সূর্যটাকে তার কাছে মনে হচ্ছে পরাজিত। আসলে কিন্তু তার নিজেকে মনে হচ্ছে পরাজিত এবং সামনে সে পরিচিত নদী দেখবে, যেটার সাথে সে সবসময় শৈশবের টান অনুভব করেছে। ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। এই যে ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম, এগুলো সবই তার পরিচিত দৃশ্য, যেটার সাথে তার শৈশব জড়িত, তার কৈশোর জড়িত, তার অস্তিত্ব জড়িত। এই সবকিছুই তার চোখের সামনে ভেসে উঠবে এবং দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। আটচালা তার যে নিজের যেটা বাড়ি, সেটাকে তিনি তুলনা করেছেন ভয়ের সাথে। এই ভয়টা আসলে ওই যে আমাদের অপমানিত হবার ভয় বা অন্যদের কাছে ছোট হবার ভয়। এই আটচালা ঘরের সাথে আসলে তিনি নিজের ভয়টাকে শেয়ার করেছেন এবং এ কারণেই তিনি তুলনা দিতে পেরেছেন যে, দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা এবং তার পাশেই কলার ছোট বাগান। দীর্ঘ পাতাগুলো না করে কাঁপছে। আরো একটা তুলনা আমরা পেয়েছি যে, তার নিজের ভিতরে যে কেউ একজন না করছে যে, "তুই এখন যাস নে, তোকে দেখলে সবাই হাসবে।" এই যে নিজের ভিতরে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞাকে তিনি দেখতে পাচ্ছেন যে পাতার কাঁপুনির সাথে
তার কাছে একই রকম মনে হচ্ছে। এই কারণেই বলেছেন যে, "দীর্ঘ পাতাগুলো না, না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান।" অর্থাৎ তার বাবা কুরআন শরীফ পড়ছেন, প্রতিদিন যেরকম পড়ে থাকেন এবং তাকে দেখে তেমন কিছুই তিনি বললেন না। কারণ হচ্ছে তার বাবা যেন আগে থেকেই জানতেন যে ছেলেটার এরকম কিছু একটা হতে পারে। তার ছেলেটা যে খামখেয়ালি তার নিশ্চয়ই আগে থেকেই ধারণা আছে। এ কারণেই তাকে দেখে তার বাবা খুব বেশি যে অবাক হলেন সেরকম কিন্তু মনে হয়নি। বরং খুবই স্বাভাবিকভাবে তিনি কুরআন শরীফ তিলাওয়াত করছেন এবং এখানে চমৎকার একটা উক্তি উল্লেখ করা আছে যেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। যার মানে হচ্ছে তোমরা তোমাদের পালনকর্তার কোন, কোন অনুগ্রহকে অস্বীকার করবে। তার মানে আমরা ধরে নিতে পারি যে সৃষ্টিকর্তার যে অসীম রহমত, অসীম নিয়ামত আমাদেরকে ঘিরে আমরা কিন্তু চাইলে খুব ছোট, ছোট বিষয় নিয়েই সুখী হতে পারি। কিন্তু আমরা আমাদের সহজাত প্রাপ্তিগুলোকে অস্বীকার করে আরো ভালো কিছুর পিছনে ছুটে যেতে চাই। অথচ আমাদের যা ছিল সেগুলোও কিন্তু অস্বীকার করার মতো নয়। কারণ সে সবই আমাদের প্রতি সৃষ্টিকর্তার অনুগ্রহ এবং সেগুলোই কিন্তু আমাদের জীবনের জন্য যথেষ্ট ছিল। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন, "ভালোই হলো তোর ফিরে আসা। তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়।" তার মা এবার তাকে দেখে হেসে ফেললেন। কেউ কিন্তু তাকে দেখে তিরস্কার করল না। তিনি যে ভয়টা পাচ্ছিলেন যে তার ভিতরে সবসময় না, না করছিল, লজ্জা লাগছিল, এই কিছুই কিন্তু ঘটেনি। বরং তার মা-বাবা তাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছেন। এমনকি মা বরং একটু খুশিই হয়েছেন যে তুই না থাকলে ঘরবাড়ি ফাঁকা হয়ে যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তার এই ব্যর্থতায় তার মা একেবারেই অখুশি না বা একেবারেই তাকে তিরস্কারের চোখে দেখছেন না, বরং তাকে অভিবাদন জানাচ্ছেন। "হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই।" চিরাচরিত মায়েদের বাণী, স্নেহজড়িত বাণী যে, "হাত মুখ ধুয়ে আয়, তোর জন্য নাস্তা রেডি করছি।" আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে, ঘষে তুলে ফেলবো। অর্থাৎ কবির ভিতরে এখনো প্রত্যাবর্তনের লজ্জাটা, ফিরে আসার এই ব্যর্থতার গ্লানিটা কিছুটা কাজ করছে, যেটা কিছুক্ষণ পরেই থাকবে না। কারণ তিনি ঠিক করেছেন যে তার মাকে তিনি জড়িয়ে ধরবেন এবং মায়ের স্নেহের মধ্যে দিয়ে তিনি তার এই প্রত্যাবর্তনের গ্লানিটা মুছে ফেলবেন। আসলে এই যে মা, মাটা কিন্তু এখানে একটা প্রতীক। আমাদের মা, আমাদের প্রকৃতি, আমাদের গ্রাম, আমাদের দেশ এই সবকিছুর মধ্যে কিন্তু সীমারেখাটা খুবই ক্ষীণ এবং সাহিত্যিকরা এই জিনিসগুলো খুব সুন্দর করে প্রকাশ করেন একটার সাথে আরেকটাকে জড়িয়ে। আসলে এই বিষয়টা হচ্ছে একই অর্থে আমাদের মায়ের কাছে ফিরে আসা মানে আমাদের প্রকৃতির কাছে ফিরে আসা, আমাদের জীবনের অস্তিত্ব যেখানে শুরু হয়েছিল সেখানে ফিরে আসা এবং আমাদের দেশের কাছে ফিরে আসা। এই ফিরে আসা আপাতদৃষ্টিতে হয়তোবা কারো কাছে মনে হতে পারে যে লজ্জার, যারা ওই যে তথাকথিত সফল হতে চায় বা নিজের শিকড়কে অস্বীকার করে অনেক দূরে যেতে চায়। তো তাদের কাছে কখনো মনে হতে পারে যে ফিরে আসাটার সাথে হয়তোবা গ্লানি আছে। কিন্তু কবি শেষ পর্যন্ত অনুভব করেছেন যে ফিরে আসার সাথে আসলে লজ্জা নেই বা গ্লানি নেই। বরং এটার সাথে মা-বাবার যে স্নেহ, প্রকৃতির সাথে একাত্ম হবার যে সুযোগ, এটাও কিন্তু অনেক বেশি মূল্যবান। আর এই মূল্যটা বোঝানোর জন্যই কিন্তু এই কবিতাটা তোমাদের পাঠ্য করা হয়েছে যে সবসময় বড় কিছু হওয়া মানেই সুখী হওয়া নয় বা বড় কিছু হওয়া মানেই যে সব পেয়ে গেলাম বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা আমাদের মতোই থাকতে পারি বা কোনো কিছু না পেয়েও ভালো থাকা যায় যদি আমরা নিজের অস্তিত্বের সাথে নিজের পরিচয়টাকে বুঝে নিয়ে থাকতে পারি। যেখানে আমাদের জন্য বাবা-মায়ের স্নেহ থাকবে, প্রকৃতির মমতা থাকবে, প্রশ্রয় থাকবে এবং এই জায়গাটায় আমরা যখন নিজেদের অস্তিত্বটাকে গড়ে নিতে পারবো, তখন কিন্তু আর কোথাও না যেতে পারার গ্লানিটা থাকবে না এবং প্রত্যাবর্তনের লজ্জাটাও আর থাকবে না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।